সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান ২। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে গেছে। যদিও এ পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক। দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা। এই টিমে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে রাতদিন কাজ করেছে। এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে। তবে তারা বসে নেই। ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য দ্বিতীয় ধাপের ষড়যন্ত্রের ছক হাতে নিয়েছে, যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায়। পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান ২, নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র পরিকল্পনা ২ সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাস জুড়ে সক্রিয় থাকবে। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতোমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে। সেখানে তারা ৫ই আগস্ট থেকে কাজ শুরু করেছেন। এ চক্রের কাজে সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নেপথ্যে থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছেন। ষড়যন্ত্রকারীদের ৩টি টার্গেট। এ চক্রের প্রধান টার্গেট বা লক্ষ্য ৩টি। ১. আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। ২. যেকোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা এবং ৩. একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসতে পারেন। কেন এই টার্গেট? আওয়ামী লীগের পলাতক নীতি নির্ধারক মহলের বদ্ধমূল ধারণা, টানা ১৫.৫ বছর ক্ষমতায় থাকাকালে তারা ভয়াবহ যেসব অপরাধ করেছেন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে মাঠের রাজনীতিতে পাকাপোক্তভাবে ফিরে আসা সহজ হবে না। ফের ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক পথ পাড়ি দিতে হবে। এজন্য তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসাবেই ক্ষমতায় বসাতে মরিয়া। এজন্য যা যা করার তারা সেটি করতে চান। এখন কি করবে আওয়ামী লীগ? প্রথম দফার ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের মাস্টার মাইন্ডরা যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার অনেক কিছুতে তারা সাফল্য পেয়েছেন। এখন তারা প্রথম দফার সফলতা ও ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবার আরো নিখুঁত অ্যাকশন প্ল্যান সাজাতে চান। সূত্র মতে তাদের প্রথম দফার অ্যাকশন প্ল্যানের সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন হতে না দেওয়া, গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা সমন্বয়কদের অনেকের মধ্যে বিভেদ ও সন্দেহ সৃষ্টি করা, একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা, নানা পদ্ধতিতে বিতর্কিত করা, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি, একে অপরকে প্রতিপক্ষ বানানো, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম বিতর্কিতদের গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো, আওয়ামী লীগ যেসব ভুল করে ক্ষমতা ছাড়া হয়েছে সেসব ভুলের পথে বিএনপিকে ঠেলে দেওয়া, প্রশাসনের সর্বস্তরে নীরব আওয়ামীপন্থীদের বিশেষ পন্থায় কাজে লাগানো এবং একইভাবে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা। ডক্টর ইউনূস যে এত ব্যর্থ হবেন আগে বুঝতে পারেনি, যা বললেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, আগে আমার মনে হতো অন্তর্বর্তী সরকার ৩-৪ বছরের আগে নির্বাচন দেবে না। এখন মনে হয় ৩-৪ বছর এই সরকার টিকবে কিনা সন্দেহ। তিনি বলেন, ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বে চলেছেন, সেখানের অনেক সংস্কৃতি দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছেন যেগুলো তিনি এখানে বাস্তবায়ন করতে চাইবেন, কিন্তু তিনি যে এতটা ব্যর্থ হবেন তা বুঝতে পারেনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, আমরা উপন্যাসে পড়েছি রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশে এর চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে। শাহবাগ বন্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কথা নেই, ওনার বাসার সামনে ঘেরাও করা হয়েছে, ওনার কোনো বক্তব্য নেই। এনবিআর বন্ধ, ওনার কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে একটা উত্থাল পাথাল সব জায়গায় চলছে। কাঁঠাল বিক্রেতা থেকে শুরু করে রিকশাওয়ালা,
রিকশাওয়ালা থেকে শুরু করে গ্রুপ অফ কোম্পানির মালিক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি, সবার মধ্যে নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি মানুষের অন্তরে মবের আতঙ্ক তাড়া করছে। তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম মবটা বোধহয় বন্ধ হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম কয়েকটা থানা আক্রমণ হলো, তারপরে খুলনার মতো একটা শহরে সেখানে একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, সেখানে তালা দিয়ে দেওয়া হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন অধ্যাপক হিসাবে, তিনি খুবই নামকরা একজন অধ্যাপক। আমি মনে করি এই সময় বাংলাদেশের শিক্ষা দীক্ষা পোশাক আশাকে যে কয়েকজন নামকরা অধ্যাপক রয়েছেন তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অন্যতম। তার মতো মানুষ যে অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন এবং তাকে যেভাবে মব তৈরি করা হলো, আমার কাছে মনে হয়েছে 10 মাস আগে যে পরিস্থিতি ছিল এখন তার চেয়ে খারাপ হয়ে গেছে। সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, গত 10 মাসে ডক্টর ইউনূসের যে অভিজ্ঞতা হওয়া দরকার ছিল, তার প্রতি যে নির্ভরতার দরকার ছিল এবং তাকে যতটা পেশাদারভাবে রাষ্ট্র পরিচালনার দক্ষতা প্রদর্শন করা উচিত ছিল, তিনি এলোমেলো করে ফেলেছেন। এখন কি বলছেন তিনি নিজেও জানেন না। আমি তো এখন পর্যন্ত ওনার একটা কথাও বুঝতে পারিনি। হাসিনা দেশের 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজায় দিছে, মন্তব্য মির্জা আব্বাসের। অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরো খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজায় দিছে। শনিবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। কোনো দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতেই চাই না আমার অবস্থান থেকে। বিএনপির এই নেতা বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। আদালতের হাজতখানায় শিশু সন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল। হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশু সন্তানকে কোলে নিয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর দায়িত্বরত 2 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজেদুর রহমান তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক জানান, ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ASI সবুজ চন্দ্র ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। তিনি আরো জানান, গত সোমবার হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান সন্তানকে কোলে নেয়ার জন্য। পরে পুলিশ সদস্যরা তাকে সন্তান কোলে নেয়ার সুযোগ দেন। ওই মুহূর্তে তোলা একটি ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট 2 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। প্রসঙ্গত, গত 15 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।